দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমন-নেসা আলো। আমরা আজকে আলোচনা করব সরকারি ব্যাংক রূপালী ব্যাংক। এই ব্যাংকটি 32টি লার্জ বড়োয়ার এদেরকে লোন দিয়ে কিভাবে লোনগুলো ডিফল্ট হয়েছে এবং এই ডিফল্ট হওয়ার কারণে এই ব্যাংকটি কি ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছে। এবং লার্জ বড়োয়ার বলতে আমরা বোঝাচ্ছি যে এই গ্রাহকদেরকে রেগুলেটরি যেই নিয়ম আছে যে তাদের একটি ব্যাংক 10% ক্যাপিটালের বেশি কোনো একটি সিঙ্গেল বড়োয়ারকে লোন দিতে পারে না। এইটা যখন এটার বাইরে আসলে এই লোনগুলো দেওয়া হয়েছে এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল পারমিশন নিতে হয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। তো এই ধরনের সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিটের বাইরে বা ক্যাপিটালের বাইরে যেই লোনগুলো দেওয়া হয় সেগুলো আসলে রিস্কি লেন্ডিং, এবং সেই ধরনের রিস্কি লেন্ডিং সেই ধরনের বিজনেসের ক্ষেত্রেই নেওয়া হয় যেগুলোর প্রসপেক্ট অনেক ভালো থাকে। কিন্তু আমরা সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু উল্টো বিষয় দেখি, যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেই আসলে এই ধরনের রিস্কি লেন্ডিং করে ব্যাংকটিকেও আসলে বিপদে ফেলা হয়, যেটি রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়েই আজকে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে জানবো যে আসলে এখন কি অবস্থায় এই লোনগুলো আছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা দেখছি যে এই 32টি লার্জ বড়োয়ারের কাছে তাদের 14,000 কোটি টাকার বেশি এখন ডিফল্ট হয়েছে। এই ক্লায়েন্টগুলো এখন ডিফল্ট হয়েছে। তো কেন ডিফল্ট হলো এবং এদেরকে কিভাবে লোনগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক দেশের যে সরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম একটি ভালো ব্যাংক ছিল। তো এই ব্যাংকটি হচ্ছে আপনি 2023 সালের ডিসেম্বর ভিত্তিক আমরা যদি খেলাপি ঋণ দেখি যে 20% নিচে ছিল, যেখানে IMF এর লক্ষ্যমাত্রা ছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ 20% নিচে নামিয়ে আনবে। তো আমরা এখন এই যে 2025-এর সেপ্টেম্বর ভিত্তিক আমরা যে রিপোর্টটা দেখতে পাই সেখানে হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রায় 23,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ, যা তাদের মোট ঋণের প্রায় 50%-এরও বেশি। তো এই 50%-এরও বেশি প্রায় 23,000 কোটি টাকার তাদের টোটাল ঋণের। যদি আমরা অন্যদিকে দেখি এই 23,000 কোটি টাকার মধ্যে মাত্র 32টি গ্রাহকের কাছেই আছে আপনার এর মধ্যে যে 63% আর কি। তো এই গুটি কয়েক গ্রাহকের কাছেই ব্যাংকগুলো জিম্মি হয়ে আছে। এই গ্রাহকগুলো ঋণ ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের যে যথাযথ নীতিমালা অনুসরণ না করার ফলে, এবং ব্যাংকগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক হস্তক্ষেপে যে এই ঋণগুলো নিয়ে এখন হচ্ছে ব্যাংকটি বেকায়দায় আছেন আর কি। আপনি একটু যদি বলেন যে কারা আসলে এই লোনগুলো নিয়েছে, শীর্ষে কারা এই যে লার্জ বড়োয়ার যারা ডিফল্ট হয়েছে? হ্যাঁ, এর মধ্যে আমরা যদি দেখি আমাদের বেক্সিমকো গ্রুপ আছে, তারপরে সরকারি বিডি সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি আছে, কর্নি অ্যাপারেলস আছে, জুট টেক্সটাইল মিলস আছে, ইউনিটেক্স গ্রুপ আছে। এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে যে 1,000 কোটি টাকা থেকে নিচের দিকে, প্রায় 1,000 কোটি টাকা, 900 কোটি টাকা, 500 কোটি টাকার উপরে, 1,000 কোটি টাকা থেকে 500 কোটি টাকার মতো। আমরা যদি ব্লু প্ল্যানেট গ্রুপ দেখি এর হচ্ছে 1,000 কোটি টাকার বেশি বর্তমানে খেলাপি ঋণ। বেক্সিমকো লিমিটেড 990 কোটি টাকার মতন খেলাপি ঋণ, বিডি সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রির হচ্ছে আপনার 900 কোটি টাকা, আর কর্নি অ্যাপারেলসের 850 কোটি টাকা, আর জুট টেক্সটাইল মিলের 720 কোটি টাকা। আরও এর মধ্যে ইউনিটেক্স গ্রুপ আছে, তারপরে নূরজাহান গ্রুপ আছে, মাদারীপুর স্পিনিং মিলস আছে, মাসা টেক্সটাইল আছে, ডলি কনস্ট্রাকশন আছে, নিট স্পিনিং আছে 640 কোটি টাকা। তো এই প্রতিষ্ঠানগুলো আসলে সাধারণত হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে আপনার যে ব্যাংকগুলোর জন্য যে নীতিমালা করে, যে গাইডলাইন করে, এটা তো হচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড নীতিমালা অনুযায়ী আমাদের দেশের ব্যাংকগুলোকে পরিচালনা করার জন্য এই গাইডলাইনগুলো করে থাকে আর কি। এর মধ্যে IMF এর সাজেস্ট আছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাজেস্ট আছে, ব্যাসেল 3 সাজেস্ট আছে। এই সমস্ত পদক্ষেপগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক এই গাইডলাইনগুলো করে। তো বাংলাদেশ ব্যাংকের যে লার্জ ঋণের যে গাইডলাইন্সটা, সেখানে হচ্ছে যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, ব্যাংকগুলোর ক্ষেত্রে বলা হয়েছে তার ক্যাপিটালের
10% বেশি হলে সে লার্জ বড়োয়ার হিসাবে গণ্য হবে, এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে যে এমইউতে যে নির্দেশনা আছে সে 25% বেশি, মানে যে তার রেগুলেটরি ক্যাপিটালে 25% বেশি দিতে পারবে না। আমরা অনেক গ্রাহকের ক্ষেত্রে দেখেছি, আমরা মানে যে তার প্রায় 200%, 300% ক্যাপিটালের 300% মতনও ঋণ দিয়েছে, যার ফলে হচ্ছে যে একক ঝুড়িতে মানে যে তার সব ডিমগুলো একক ঝুড়িতে রাখার ফলে এখন হচ্ছে যে ব্যাংকটি মানে যে বেকায়দায় পড়েছেন আর কি। আমরা রূপালী ব্যাংকের প্রায় যেটা জেনেছি প্রায় 200-র উপরে ব্রাঞ্চ আছে, কিন্তু তার 5 ব্রাঞ্চের কাছেই হচ্ছে যে তার টোটাল ঋণের মানে 70%, মানে যে 5টা ব্রাঞ্চ, অন্য ব্রাঞ্চগুলো আসলে বেসিক্যালি কোনো কাজ করে না। এই 5 ব্রাঞ্চের মাধ্যমেই হচ্ছে যে ঋণগুলো বের করে নিয়ে গেছে, যার ফলে হচ্ছে যে ব্যাংকটি এখন মানে যে এক ধরনের বেকায়দায় রয়েছে না। এখন কি অবস্থা? আপনি একটু আগে বলছিলেন যে তাদের একসময় খুব মার্কেটে তারা লিকুইডিটি অ্যারেঞ্জমেন্টে তারা লিডে ছিল, এখন তাদের কি অবস্থা? হ্যাঁ, আমরা তো কোভিডের পরেও দেখেছি যে রূপালী ব্যাংক যে মানি মার্কেটে ব্যাংকগুলো যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যে ঋণ নিয়ে থাকে স্বল্প মেয়াদে, সেই সময় হচ্ছে যে মানি মার্কেটে লিড অ্যারেঞ্জার ছিল মানে যে রূপালী ব্যাংক নিয়মিত রূপালী ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলোকে দাঁড় দিয়ে থাকতো। কিন্তু এখন হচ্ছে যে যার টোটাল ঋণের 50%-এর উপরে যদি খেলাপি ঋণ থাকে, তো সেই ব্যাংকটা আমরা এই চিত্র দ্বারাই বোঝা যাচ্ছে যে সে কি এখন আপনার ধার দিতে পারতেছে কিনা, না নিজেই হচ্ছে যে এখন সংকটের মধ্যে রয়েছে, এই চিত্রের মাধ্যমে ফুটে আসে। আমরা যদি তার আপনার যদি প্রফিটও দেখি, নেট প্রফিটও দেখি, আমরা 2024 সালে সর্বশেষে 8 কোটি টাকা প্রফিট করছে, যদিও তার আগের বছরে ছিল 40 কোটি টাকার বেশি। তো 2024-এ 8 কোটি টাকা, কিন্তু এখন যে খেলাপি ঋণ ব্যাপক পরিমাণ বেড়ে গেছে, তার তো হচ্ছে যে এখন প্রভিশন দিয়েই তো মানে যে হচ্ছে সেটা ক্যাপিটাল শর্টফলে আছে। হ্যাঁ, ব্যাপক পরিমাণে তার ক্যাপিটাল শর্টফল আছে। এখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, সেখানে হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেটের হচ্ছে 10% হচ্ছে সে ক্যাপিটাল হিসাবে রাখতে হবে, আর বাপার সহ হচ্ছে যে মানে যে 12.5%, তার এখন ঘাটতি আছে -14.25, মানে যে সে 10% তো রাখতেই পারে না, সে নেগেটিভে শর্টফলে আছে, সে 23,000 কোটি টাকার উপরে তার হ্যাঁ 23,000 কোটি টাকার উপরে শর্টফলে আছে, যেটা পার্সেন্টেজ হিসাবে প্রায় আপনার 15%-এর কাছাকাছি। আর আমরা যদি তার সাথে যদি যোগ করি যে সে এখন কিন্তু 15,000 কোটি টাকার বেশি হচ্ছে প্রভিশন ডেপারেলে আছে, মানে যে তার যে ঋণের উপরে যে প্রভিশন রাখতে হয় একটা নির্দিষ্ট মানে যে পরিমাণে, তো সেখানেও হচ্ছে যে সে 15,000 কোটি টাকার মতন সে হচ্ছে যে ডেপারেল সুবিধা পাচ্ছে। এটাও যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে তার টোটাল প্রায় অ্যাসেটের সিংহভাগই হচ্ছে যে এখন মানে যে মন্দ মানে চলে গেছে। তাহলে এই ব্যাংকটা তো আমরা একসময় দেখতাম যে এই ব্যাংকটাকে ক্যাপিটাল সাপোর্ট দিত গভর্নমেন্ট থেকে, এই অনিয়মগুলো করতো, তারপর যখন ক্যাপিটাল শর্ট হইতো সে অপারেট করতে পারতো না, এরপর সরকারের কাছে ট্যাক্স পেয়ারের মানি সেখানে ইনজেক্ট করা হতো। তো এরপর তো আসলে গত কয়েক বছর সরকার এটা বন্ধ করে দিয়েছে। এখন এই ব্যাংক কিভাবে চলছে বা কি বলছে তারা? হ্যাঁ, এখন ব্যাংকটা হচ্ছে সাধারণত আপনার যে আপনার শীর্ষ খেলাপির মধ্যে আছে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান বিডি সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি, এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এখানে 900 কোটি টাকা সে খেলাপি, এমন বেশ কিছু প্রতিষ্ঠান আছে। একই সঙ্গে আমরা যদি দেখি সে কিন্তু চেষ্টা করতেছে, এখন বাংলাদেশ ব্যাংকের নতুন একটা পলিসি নিয়ে আসছে যে নীতি পলিসি আর কি, এটা ডিসেম্বর পর্যন্ত রয়েছে আর কি। এখানে যারা রিশিডিউলিং, যারা হচ্ছে যে খেলাপি গ্রাহক তাদেরকে হচ্ছে যে তাদের কারখানা নতুন করে মানে যে পরিচালনার জন্য যারা হচ্ছে সম্ভাবনা রয়েছে তাদের বিজনেস নতুন করে ঘুরে দাঁড়ানোর, তাদেরকে এই ঋণগুলোকে খেলাপি ঋণগুলোকে হচ্ছে যে রিশিডিউলের মাধ্যমে হচ্ছে যে রেগুলার করলে তার হচ্ছে আপনার এই প্রভিশনের ঘাটতিটা কমে আসতে পারে। সে যদি এখন এই বিজনেস মানে আর্টিফিশিয়ালি এখন তার ব্যালেন্স শিটটা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করছে, কারণ রিশিডিউল করে দেয় যে এত বড় বড় গ্রুপগুলো যেগুলো অনেকে, যেমন ম্যাক্সিমাম গ্রুপের তো ব্যবসাই নাই, সবকিছু বন্ধ আছে, এগুলোকে রিশিডিউল করে দেয়া মানে হচ্ছে আর্টিফিশিয়ালি সেগুলোকে লোনগুলোকে রেগুলার দেখানো। জি সেই চেষ্টাই করছে আর কি, চেষ্টাই করছে। তো ধন্যবাদ আপনাকে প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক, এই যে এটি আসলে একটি সরকারি ব্যাংকের, একটি মাত্র সরকারি ব্যাংকের উদাহরণ তা নয়, সবগুলো সরকারি ব্যাংকেরই আসলে একই রকম অবস্থা। আপনি দেখেন যে 5টি মাত্র ব্রাঞ্চে তাদের মানে ম্যাক্সিমাম লোনগুলো ওখান থেকে দেওয়া হয়েছে, এবং যারা লার্জ বড়োয়ার মানে তারা কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছে ব্যাংকটি থেকে, স্পেশাল সুবিধা পেয়েছে, তারা সকলেই ডিফল্ট করে গেছে। অথচ আমরা সারা দেশে কত ছোট ছোট এন্টারপ্রেনার যারা তাদের ব্যবসা দাঁড় করানোর জন্য ছোট ছোট 5 লাখ 10 লাখ টাকার জন্য লোনের জন্য ঘুরছে, তারা কিন্তু সরকারি ব্যাংকে যে লোন পায় না। যেই সরকারি ব্যাংকগুলো একসময় এন্টারপ্রেনার তৈরি করার কারিগর ছিল, তারা এখন আসলে এন্টারপ্রেনার তৈরি করে না, তারা এইরকম আমরা দেখেছি যে করাপ্টেড, এবং যেগুলো আসলে রিয়েল বিজনেস নাই সেসব জায়গায় হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা আসলে ব্যাংকটিকে উইক করে দিচ্ছে, নতুন কোনো এন্টারপ্রেনার তৈরি করছে না, এবং ট্যাক্স পেয়ারের মানি দিয়ে এগুলোকে ক্যাপিটাল সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।